আমি ফিরে এসেছি এই বাড়ি, তোরা চলে যা, না হলে রক্ষে নেই। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অদ্ভুতুরে, আর আমি নন্দিতা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের যে দুটি ভৌতিক ঘটনা শোনাবো তা প্রচণ্ড ভয়ের। প্রথম ঘটনাটি হলো মর্গান হাউসে ঘটে যাওয়া এক বিভীষিকাময় রাতের ঘটনা, আর দ্বিতীয় ঘটনাটি হলো গ্রামের এক অভিশপ্ত পুরাতন বাড়িকে কেন্দ্র করে একটি ভৌতিক ঘটনা। দুটি ঘটনাই জমজমাট হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ঘটনাই শুনবেন, আর শুনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে আসতে থাকব। তো আর দেরি না করে চলে যাই ঘটনা। আজকের প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন কলকাতা থেকে সিনজিন চক্রবর্তী। তো আমি পুরো ঘটনাটি ওনার মতো করেই বলছি। কয়েক বছর আগে আমি আর আমার মা, বাবা, কাকু আর কাকাতো বোন পরিবারের 5 জন মিলে কালিম্পং ঘুরতে গিয়েছিলাম। আর সেখানে ঘুরতে গিয়ে মর্গান হাউসে থাকার বুকিং পেয়ে খুবই উচ্ছ্বসিত ছিলাম। ঐতিহাসিক এই বাড়িটি ভূতুড়ে হিসাবে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। আমরা ছিলাম মূল ভবনেই 101 ও 104 নম্বর রুমে, আর সেটা পেয়ে আমরা বেশ আনন্দিত ছিলাম। রাতে চেক ইন করার পর আমাদের রুম দেখানো হয়। 104 নম্বর রুমটি সুন্দরভাবে সাজানো ছিল। সেখানে আমাদের বেশ ভালোই লাগলো। তারপর ফ্রেশ হয়ে রুমটা কিছুক্ষণ ভালো করে দেখতে লাগলাম। তখনই হঠাৎ একটা জানালার পাশের কাঠের আলমারির ভেতর থেকে একটা আওয়াজ ভেসে আসতে শুরু করে। মনে হচ্ছে যেন কেউ আটকা পড়েছে আর জোর করে বেরোতে চেষ্টা করছে। 2-3 মিনিট এভাবে চলার পর আওয়াজটা বন্ধ হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর আবারও ওই একই আওয়াজ ভেসে আসতে থাকে। এবার আওয়াজটা এতটাই ভয়ানক ছিল যে তা শুনে আমি প্রচণ্ড জোরে একটা চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে আমার বোন পাশের রুম থেকে ছুটে চলে আসে, আর ও এসে যেই না আলমারির কাছে গেল তখনই আরও জোরে একটা বিকট শব্দ শোনা গেল। আমরা সবাই মিলে তখন অন্যদের ডাকার জন্য বাইরে বেরিয়ে যাই, আর মা বাবাকে সবটা যখন বলি তখন ওরা ওই রুমে এসে দেখে রুমটা একদম শান্ত আর কোনো আওয়াজ নেই। মা তখন সাহস করে আলমারির দরজাটা খুলে দেখে ভেতরে কিছুই নেই। কিন্তু এতক্ষণ ধরে আমি যা শুনলাম তা শোনার পর ওই রুমে থাকার সাহস আমার আর ছিল না। তাই ভয়ে আমি আর আমার বোন আলমারির দরজাটা খোলা রেখে সবাই মিলে 101 নম্বর রুমে চলে গেলাম। সেই রুমে গিয়েও আমি সাবধানতা হিসেবে আলমারির দরজাটা খোলা রাখি। যাই হোক, তারপর একটু রাতের দিকে আমরা ওই মর্গান হাউসের চারিদিকে ঘুরে বেড়ালাম। মর্গান হাউস যেখানে অবস্থিত তার আশেপাশে কোনো জনবসতি নেই আর কোনো হোটেলও নেই। তারপর রুমে ফিরে 10টার দিকে রাতের খাবার সেরে ঘুমোতে চলে গেলাম। আচমকা রাত 1:30 নাগাদ কাকু ঘুমের মধ্যে হঠাৎ চমকে উঠলেন। তারপর আমাদের বললেন যে কাকুর নাকি মনে হয়েছে কাকু যখন ঘুমোচ্ছিল তখন কাকুর ব্ল্যাঙ্কেটটা কেউ টেনে সরিয়ে তার কপালে আলতো করে স্পর্শ করেছে। এটা বলে কাকু ভয়ে চিৎকার করে উঠলেন। কিন্তু আমরা কাকুকে সান্ত্বনা দিয়ে আবার ঘুমোতে গেলাম। ঠিক 10 মিনিট পর পাহাড়দারকে দেখলাম তার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে খোলা আলমারির দিকে সে হেঁটে যাচ্ছে। প্রথমে আমি ভাবলাম এত রাতে পাহাড়দার এখানে কি করছে, নাকি আমি এসব ভুল দেখছি। কিন্তু তারপর আমি দেখলাম ওই 104 নম্বর রুমে কেউ একটা প্রবেশ করল। এবার আমি সাহস করে উঠলাম, ভাবলাম বাবাকে নিয়ে একবার দেখে আসি রুমটা। কিন্তু তখনই হঠাৎ লোডশেডিং হয়ে যায়। চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। মর্গান হাউসেও তখন কোনো স্টাফ নেই, শুধু পাহারাদার থাকেন, তবুও সেটা মূল ভবন থেকে 200 মিটার দূরে। এবারে আমরা রুমে একটা মোমবাতি জ্বালিয়ে বসে রইলাম। তখনই শুনতে পেলাম সিঁড়ি বেয়ে উপরে উঠে আসার শব্দ।
মনে মনে ভাবলাম হয়তো পাহারাদার আমাদের দেখতে এসেছে। তারপর শব্দটা আমাদের ওই 101 নম্বর রুমের সামনে এসে হঠাৎ থেমে যায়। এবারে আমার কাঁটা দিয়ে উঠল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নীরব পরিবেশে তখন কি করব আর কি করব না তা ভেবেই পাচ্ছিলাম না। কিছুক্ষণ অপেক্ষা করলাম, ভাবলাম কেউ হয়তো ভুল করে আমাদের রুমের সামনে চলে এসেছে। কিন্তু অবাক কাণ্ড, সেই শব্দটা আর নেই। অস্বস্তি আর ভয়ে আমার তখন আর ঘুমিয়ে আসতো না। আমরা সবাই তাই গল্প করতে শুরু করলাম। আর আমার মা তখন হঠাৎ চিৎকার করে বলতে লাগলো, মা মোমবাতির আবছা আলোয় আলমারির পাশে একটা অস্পষ্ট ছায়ামূর্তি দেখেছে, আর সেটা নাকি আমাদের দিকেই তাকিয়েছিল। এটা শুনে আমরা সবাই আরও ভয় পেয়ে যাই। তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের এখানে আর থাকা সম্ভব নয়। তারপর ভোর হতে না হতেই আমার বিছানাটা জোরে কাঁপতে শুরু করে। মনে হচ্ছে কেউ যেন জোর করে এমনটা করছে। আমি চিৎকার করে লাফিয়ে নামি, কিন্তু আমি ছাড়া এটা আর কেউই অনুভব করেনি। সকালে আমরা নিচের রিসেপশনে সব ঘটনাই জানাই। তারা আমাদের কথা শুনে তেমন কিছুই বললেন না। তারপর আমরা ওই এক রাত থাকার পরই মর্গান হাউস ছেড়ে চলে আসি। তবে এখানেই শেষ না। কলকাতায় ফিরে এসেও কিছুদিন পর আমার মা তার এক আত্মীয়ের কাছে জানতে পারেন যে আমাদের ফিরে আসার ঠিক পরের দিনই তারা ওই 101 নম্বর রুম বুক করেছিলেন, আর তাদের সাথেও ওই একই অদ্ভুত ঘটনাগুলি ঘটেছিল। তাই ওরা 3 রাত থাকার প্ল্যান থাকলেও তা ছেড়ে বেরিয়ে আসে। আমি একসময় ভূতের অস্তিত্ব মানতাম না, এমনকি এসব নিয়ে মজা করতাম, কিন্তু এখন আর সেটা করতে পারি না। কারণ মর্গান হাউসে সেদিন রাতে আমরা যা দেখেছি এবং যা অনুভব করেছি তা অস্বীকার করার কোনো উপায় নেই। এমন একটা অভিজ্ঞতা আমাদের মনের মধ্যে চিরকাল গেঁথে থাকবে। যদিও আমরা ভূতের অস্তিত্ব নিশ্চিত করে বলতে পারি না, তবে মর্গান হাউসের ঘটনাবলী অতি প্রাকৃত বা অমীমাংসিত কোনো এক ইতিহাস। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো আর দেরি না করে চলে যাই দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি ঘটেছিল দীপ্তর সাথে। আর যখনকার ঘটনা তখন দীপ্ত ছোট, এই প্রায় 10 কি 12 বছর বয়স হবে। তো পুরো ঘটনাটি আমি দীপ্তর মতো করেই শোনাচ্ছি। আমি দীপ্ত, আমি থাকি বর্তমানে কলকাতায়। তবে এই ঘটনাটি ঘটেছিল আমাদের গ্রামের বাড়িতে। আসলে আমাদের গ্রামের বাড়িটি ছিল বেশ পুরনো, একতলা একটি বাড়ি, যা গ্রামের একেবারে প্রত্যন্ত এলাকায় অবস্থিত। সেই বাড়িতে আমি থাকতাম মা আর দাদুর সাথে। বাবা অনেক বছর আগেই মারা গেছে, আর সেই শূন্যতা এখনও লেগে আছে। তো যাই হোক, ঘটনাটি হলো আমাদের ওই বাড়িতে প্রতি 15 দিন পর পর রাতে অদ্ভুত ঘটনা ঘটত। প্রথমে আমরা সেসবে অত পাত্তা দিইনি, কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে পারলাম যে এটা কোনো সাধারণ ঘটনা নয়। প্রতি 15 দিন পর সূর্য ডুবতেই একটা অস্বস্তি নামত আমাদের ওপর। বাড়ির ভেতর একটা অশরীরী উপস্থিতি অনুভব করতাম। হঠাৎ করে ঘরের জিনিসপত্র পড়ে যেত, দরজা জানলা কেঁপে উঠত, আবার কখনো শোনা যেত খিলখিল করে হাসির আওয়াজ। মা আর দাদু এসব নিয়ে ভীষণ ভয় পেত। আমি তখন ছোট, তবে এসব অদ্ভুত ঘটনাগুলোর জন্য আমার গা শিউরে উঠত। আমরা সবাই মিলে সেই রাতগুলো কাটাতাম ঈশ্বরের নাম জপ করতে করতে। এভাবেই দিন চলছিল। তখন একদিন আমি সাহস করে দাদুকে জিজ্ঞাসা করলাম, দাদু এটা কি হচ্ছে, আর কেনই বা এমন ঘটনা ঘটছে? দাদু তখন একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, এই বাড়ির সাথে একটা পুরনো অভিশাপ জড়িয়ে আছে। আমি তা শুনতে চাইলে দাদু পুরো ঘটনাটি শোনালেন। দাদু বললেন যে এই বাড়িটা আসলে অনেক বছর আগে এক তান্ত্রিকের ছিল, আর সেই তান্ত্রিক নাকি
অপচর্চা করত ও নিষিদ্ধ মন্ত্র জপ করত। তাই একজন গ্রামের লোকজন মিলে তাকে ধরে পিটিয়ে মেরে ফেলে। কিন্তু তান্ত্রিক মারা যাওয়ার আগে এই বাড়ির ওপর একটা ভয়ঙ্কর অভিশাপ দিয়ে যায়। সে বলেছিল যে প্রতি 15 দিন পর সে ফিরে আসবে এবং এই বাড়িতে যে বা যারা বাস করবে তাদের শান্তি নষ্ট করবে। আমি তখন অবাক হয়ে গেলাম। তাহলে এতদিন ধরে যে অশরীরী আমাদের ভোগাচ্ছে সেটা আসলে এই তান্ত্রিকেরই আত্মা। ঠিক আবার 15 দিন পরের রাতে শুরু হলো অশরীরের কার্যকলাপ। এই রাতে সেই একই হাসি, আর তার সাথে শোনা যাচ্ছে এক গভীর কণ্ঠ, যেন কেউ মন্ত্র জপ করছে। আর সেই কণ্ঠটা বলছিল, আমি ফিরে এসেছি এই বাড়িতে, তোরা চলে যা, না হলে তোদের রক্ষে নেই। আমরা সবাই এবার ভয়ে কাঁপতে থাকলাম আর ভাবলাম এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই। পরদিন সকালে দাদু গ্রামের এক প্রবীণ বৃদ্ধার সাথে দেখা করলেন। সেই মহিলা জানতেন গ্রামের ইতিহাস আর অলৌকিক ঘটনা সম্পর্কেও তার বেশ জ্ঞান ছিল। তারপর দাদু ওনাকে সব ঘটনাই খুলে বললেন। উনি এসব শুনে খানিক চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, এই অভিশাপ খুবই শক্তিশালী, তবে একটা উপায় আছে। আমাদের পাশের গ্রামে এক পুণ্যাত্মা সন্ন্যাসী আছেন, তিনি একমাত্র আমাদের সাহায্য করতে পারবেন। এটা শুনে দাদুর মনে একটা আশার আলো জ্বলে উঠল। আমরা সবাই মিলে একদিন সেই সন্ন্যাসীর আশ্রমে গেলাম আর ওনাকে সঙ্গে করে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। সন্ন্যাসী আমাদের কথা শুনলেন, তারপর চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন। ধ্যানের পর তিনি বললেন, এই বাড়ির ওপর যে অভিশাপ আছে সেটা খুব সহজে কাটানো যাবে না। প্রতি 15 দিন পর পর পূর্ণিমার রাতে আমি এসে পূজা পাঠ করব। সেই মতো সন্ন্যাসী তার কথা রাখলেন। প্রতি পূর্ণিমার রাতে তিনি আমাদের বাড়িতে এসে পূজা পাঠ করতেন। তারপর ধীরে ধীরে সেই অশরীরী উপস্থিতির কার্যকলাপ কমতে শুরু করল। সেই হাসির আওয়াজও আর শোনা যেত না, জিনিসপত্র আর আগের মতো পড়ে যেত না, কিন্তু অশরীরীর প্রকোপ যেন একেবারে নিশ্চিহ্ন হলো না। ঠিক 1 মাস পর আবারও বোঝা গেল আমাদের বাড়িতে তার উপস্থিতি। তখন আমরা আবারও ওই সন্ন্যাসীর কাছে যাই। উনি এবার আমাদের বলেন এক বিশেষ যজ্ঞ করার কথা। উনি এও বলেন যে সেই যজ্ঞের মাধ্যমেই তান্ত্রিকের আত্মাকে শান্তি দিতে হবে। যদি সব ঠিকঠাক হয় তাহলে অভিশাপটা চিরতরে দূর হয়ে যাবে। আমরা সবাই মিলে তখন উত্তেজনা আর আশঙ্কার মধ্যে দিন গুনতে লাগলাম। অবশেষে সেই বিশেষ পূর্ণিমার রাতে সন্ন্যাসী এসে বিশাল একটা যজ্ঞের আয়োজন করলেন। রাতভর মন্ত্রজপ, হোম আর বিভিন্ন আচার অনুষ্ঠান চলল। আমরা সবাই প্রার্থনা করলাম যাতে এই অভিশাপ থেকে এবার চিরতরে মুক্তি পাই। এবারে কি ঘটল, ওই শেষ রাতের দিকে যজ্ঞের আগুন জল জল করে চলছিল। হঠাৎ বাইরে কোনো বাতাস নেই, তবু একটা গাছের ডাল ভেঙে পড়ল। আমরা সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। সন্ন্যাসী তখন আমাদের জানালেন যে অশরীরীর আত্মা মুক্তি পেয়েছে, এই তার প্রমাণ। তারপর যেন একটা ভারী বোঝা আমাদের কাঁধ থেকে নেমে গেল। সন্ন্যাসী আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আমরা সবাই অবিশ্বাস্য চোখে একে অপরের দিকে তাকালাম আর ভাবলাম যে এত বছরের অভিশাপ থেকে যে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব এটা আমাদের কল্পনারও বাইরে। তারপর কয়েকটা পূর্ণিমা আমরা সাবধানের সঙ্গেই কাটাই। এরপর থেকে আর কোনো অসুবিধাই আমাদের সাথে আর ঘটেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের দুটি ঘটনা দুটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। তো সঙ্গে থাকুন অদ্ভুতের। ধন্যবাদ।